ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দর্শক, কবি, নাট্যকার, সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের এই ধনধান্য পুষ্পে ভরা কত কত আয়োজনে আমরা যে পাঠ করেছি, গেয়েছি, আজ এই দিনে মৃত্যুবরণ করেছেন তিনি 1913 সালে। তাকে শ্রদ্ধা জানিয়ে, তাকে স্মরণ করে আজকের সকাল 24 শুরু করছি। শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ শনিবার 3 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 17ই মে 2025 খ্রিস্টাব্দ। দর্শক, আমরা আসলে শুরুতেই একটু আমাদের পর্যটন শিল্প নিয়ে আলোচনা করতে চাই। আমরা কক্সবাজারে চলে যাব। সরকারি বিধিনিষেধের কারণে গেল মৌসুমে কিন্তু মাত্র 2 মাস পর্যটকের পদচারণা ছিল সেন্ট মার্টিনে এবং এখনও চলছে বিধিনিষেধ। কেমন আছে সেন্ট মার্টিন দ্বীপ এবং দ্বীপবাসীরা, তাদের জনজীবন নিয়ে জানবো। সেই সাথে দ্বীপের প্রাণ প্রকৃতি নিয়ে জানাতে সেন্ট মার্টিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম নিহাত, শুভ সকাল আপনাকে। আসলে যে বিষয়টি মাথায় রেখে পর্যটন বন্ধ করা হয়েছে সেটি জানতে চাই, মানে প্রাণ প্রকৃতিতে স্বস্তি ফিরেছে কিনা, কিন্তু এটার পাশাপাশি দ্বীপবাসীরা আসলে কেমন আছেন? তারা তো নানান রকমের সমস্যায় জর্জরিত বহু বছর ধরেই। এই পর্যটন বন্ধ হওয়ার কারণে বিশেষ করে তাদের কথা জানতে চাইবো, যে যাদের জীবিকা আসলে পর্যটনের সাথে জড়িয়ে রয়েছে, তারা কেমন আছেন? নিকিতা, আপনি যেটি বলছেন শুরুতে যে প্রাণ প্রকৃতি ফিরেছে কিনা পর্যটক বন্ধ থাকার কারণে, কিন্তু এটি আসলে সবসময় থাকে। কারণ আপনি দেখা যায় যে সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু অন্যান্য সময়েও সারা বছর জুড়ে আসা যায় না, মাত্র 4 থেকে 5 মাসের মতো সেন্ট মার্টিন দ্বীপে আসতে পারে। ফলে এই সময়টায় যে ব্যবসাটা হয় সেটি দিয়ে বাকি সময়গুলো তারা কাভার করে নেন। কিন্তু এবছর নানা ধরনের সরকারের পক্ষ থেকে তালবাহনা, বিধিনিষেধ, নানা ধরনের প্রক্রিয়ার পরে মাত্র 2 মাস ব্যবসা করতে পেরেছিল, সেখানেও সীমিত সংখ্যক পর্যটক ছিল। ফলে এই সীমিত সংখ্যক পর্যটক দিয়ে সেন্ট মার্টিনের সব মিলিয়ে 10% মানুষও আসলে ব্যবসা করতে পারে না। বাকি যারা রয়েছেন সবাই মিলে এখন খুব কষ্টে আছেন। আমি গতকাল থেকে এসেছি, এই দ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সেখানকার লোকজনের সাথে কথা বলেছি। এখানে আসলে অধিকাংশ না বলা চলে যে 98% মানুষ এখন বেকার হয়ে গেছে। যারা 2% মানুষ যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন ট্রলার মেরামতের কাজ করে যাচ্ছেন, কেউ দিনমজুরের কাজ করে যাচ্ছেন। মাত্র 2%-এরও বেশি মানুষ হবে না। বাকি যে বিশাল অংশের মানুষগুলো আছে তারা নানাভাবে অর্থসংকটের মধ্যে আছে। অনেকেই আক্ষেপ করে বলছিলেন যে তাদের আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, কিন্তু টাকা না থাকার কারণে তারা ঢাকা, চট্টগ্রাম বা অন্য কোথাও গিয়ে পরীক্ষা দিতে পারেনি। ফলে এখানে আমি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে আসলে কোনো জায়গায় শিক্ষক খুঁজে পাওয়া যাচ্ছে না এবং অন্যদিকে একটি সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে কোনো চিকিৎসক নেই। যার কারণে একদিকে শিক্ষা সংকট, চিকিৎসা সংকট সব মিলিয়ে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে এখন ধরেন সামনের যে বর্ষা মৌসুমটা আছে সেই মৌসুমে টেকনাফ থেকে যেহেতু যাতায়াতের সমস্যা তৈরি হচ্ছে দিন দিন, সেখান থেকে সহজে মালামাল আসতে পারে না। এমনিতেই এখন কিন্তু যেই আরাকান আর্মির আধিপত্য দিন দিন নাপ নদীতে বেড়ে যাওয়ার কারণে যে কোনো সময় কিন্তু টেকনাফ থেকে এই সেন্ট মার্টিনে মালামাল নিয়ে যে সার্ভিস ট্রলারগুলো আছে সেগুলো কিন্তু সহজে আসতে পারে না। ফলে এমনিতেই একটা আশঙ্কার মধ্যে, সংকটের মধ্যে আছে। তার উপর বর্ষা মৌসুমে সেই সংকট আরও অনেক বেশি বেড়ে যাবে এবং এই সময়টা তারা আসলে কিভাবে চলবে এবং তাদের কাছে যদি মালামাল আসেও সেগুলো কেনার মতো ক্রয় ক্ষমতা এই মুহূর্তে তাদের মধ্যে নেই। ফলে এই বর্ষার যে ঘোর অন্ধকার দেখছেন সেটি আসলে কীভাবে কাটাবেন সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং দ্বীপের মানুষ যেটি বলছেন যে ঢাকায় বসে বা এসি রুমে বসে অনেকেই
বলেন যে দ্বীপের প্রাণ প্রকৃতির কথা বলেন, কিন্তু সত্যিকার অর্থে এই প্রাণ প্রকৃতি প্রতি বছর বর্ষা মৌসুমে যখন পর্যটন বন্ধ থাকে তখন কিন্তু এই প্রাণ প্রকৃতি অটোমেটিক ফিরে আসে। এবং এখন যেটা ফলাওভাবে প্রচার করা হচ্ছে যে এই পর্যটক বন্ধ থাকার কারণে অতিরিক্ত প্রাণ প্রকৃতি ফিরে আসে, এটি আসলে খুব অনেকটা গল্পের মতো কথা। এবং দ্বীপের মানুষ এই কথাগুলো প্রচারের কারণে অনেক বেশি ক্ষুব্ধ। দ্বীপের মানুষগুলো বছরের পর বছর ধরে এই প্রাণ প্রকৃতি সেন্ট মার্টিন এই দ্বীপটাকে ধারণ করে আসছে এবং তারা এটিকে অত্যন্ত লালন পালন করে রাখে। এবং দ্বীপের কোনো জায়গায় এবং সব মিলিয়ে দেখা যায় যে আমরা যেটি এর ব্যবস্থা না করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি অত্যন্ত হঠকারী এবং এর মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের উচিত যে পরিবেশ রক্ষার স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন সেটির আগে যেন দ্বীপের মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেয়। নিকিতা। আজিম নিহাদ, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ জানাচ্ছিলেন সেন্ট মার্টিনের যে মানুষরা রয়েছেন তারা কেমন আছেন। এবারে একটু গেল 24 ঘন্টার আবহাওয়ার খবরাখবর তো জানবই, কিন্তু আবহাওয়ার খবর জানার আগে আমরা আসলে জানতে চাইবো আজকের পত্রিকাগুলো কোন কোন খবর নিয়ে আসছে। আমার হাতে কিন্তু দর্শক আমাদের বেশ কয়েকটি খবরের কাগজ আমার হাতে রয়েছে। শুরুতেই রয়েছে সমকাল। আমি একটু সমকালের প্রধান প্রধান খবরগুলো দেখে নিতে চাইবো। সমকালের প্রথম পাতায় যে খবরটা আমি দেখছি এর শিরোনাম কিন্তু বিএনপির সঙ্গে দূরত্ব কমছে না জামায়াতের। বলা হচ্ছে সভা সমাবেশে পরস্পরের বিরুদ্ধে বক্তৃতা, সংস্কার, নির্বাচন সহ নানান ইস্যুতে মতবিরোধ এখনও তৃণমূলেও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে গুজব, অপপ্রচার। এর সাথে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবর, শিরোনাম সব দাবি পূরণের ঘোষণা, সরে গেলেন শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার খবরটিও এখানে রয়েছে। শাহবাগ থানা ঘেরাও করেছেন সহপাঠী শিক্ষার্থীরা, সে বিষয়টি রয়েছে প্রথম পাতাতেই। আর একটু নিচে গেলে যে খবরটি দেখতে পাচ্ছি শিরোনাম অপপ্রচার ও আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ নারীর ডাকে মৈত্রী যাত্রা গতকাল যেটি হয়েছে সে খবরটিও রয়েছে। এর সাথে আছে ঈদে 10 দিনের ছুটির ভালো মন্দ, এই শিরোনামে আরও একটি খবর। মোটামুটি এই ছিল সমকালের প্রথম পাতার প্রধান প্রধান খবরগুলো। সমকালের পরে আমার হাতে প্রথম আলো রয়েছে, আমি প্রথম আলোর প্রথম পাতাও একটু ঘুরে আসতে চাই। প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি দেখছি নারীর ডাকে মৈত্রী যাত্রা, এটি স্থান পেয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে অধিকারের প্রশ্নে সমঝোতা নয়। এর পাশে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবরটি, দাবি মেনে নেয়ার ঘোষণায় শেষ হলো আন্দোলন। আরেকটি খবর দেখতে পাচ্ছি দুর্নীতি ও অবৈধ আয়, বলা হচ্ছে 8 মাসে 192 একর জমি, 28 ভবন এবং 38 ফ্ল্যাট জব্দ। প্রথম পাতার আরেকটু নিচে যদি যাই আমরা দেখতে পাচ্ছি গ্রীষ্মের ফুলের সৌন্দর্য, চমৎকার একটি ছবি প্রকাশ হয়েছে প্রথম পাতায়। বলা হচ্ছে রুক্ষ রাজধানী রাঙিয়ে দিচ্ছে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু। এই ছিল প্রথম আলোর প্রথম পাতার খবরগুলো আমার কাছে। প্রথম আলোর পরেই আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রথম পাতাও একটু দেখে নিতে চাইব। রাষ্ট্র সংস্কারের সমঝোতার পথ সন্ধান, এখানেও রয়েছে এই খবরটি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপ করবে ঐকমত্য কমিশন, অর্থাৎ এই কমিশন যে 166টি প্রস্তাবের একটি তালিকা তৈরি করেছে এই বিষয়টি রয়েছে এখানে বিস্তারিত। সাথে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবরটি, এখানেও গণ অনশন শুরুর পর জবির দাবিগুলো মেনে নিল সরকার। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বাড়ছে বাংলাদেশিদের সুযোগ। 21 এবং 22 মে ঢাকায় বৈঠক, কমতে পারে অভিবাসন ব্যয়। মালয়েশিয়ায় অনথিভুক্ত প্রবাসীদের শর্ত সাপেক্ষে দেশে ফেরার সুযোগ। পুঁজিবাজারের একটি খবর দেখছি, বিশেষ লেখা ঢাবি ছাত্র সাম্য হত্যার খবরটিও রয়েছে কালের কণ্ঠের প্রথম পাতায়। বলা হচ্ছে সব আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, শাহবাগ থানা ঘেরাও। আমি যদি আরেকটু নিচে যাই প্রথম পাতার কালের কণ্ঠের আরেকটি খবর আমি দেখতে পাচ্ছি, জামায়াত আমির বলছেন দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আর একটু নিচে গেলে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়। গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে টানানো হয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় লেখা ব্যানার।
এই ছিল মোটামুটি কালের কণ্ঠের প্রথম পাতার খবরগুলো। আমার হাতে এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় কিন্তু বেশ ভিন্ন একটি খবর আজ ছাপিয়েছে। এর শিরোনাম দিয়েছে ভাঙছে 51বর্তী পরিবার, শিথিল হচ্ছে বন্ধন। অর্থাৎ কসমোপলিটন শহরে জীবনে যে 51বর্তী পরিবার এখন চোখে পড়ে না, এই নিয়ে কিন্তু একটি বিস্তারিত খবর তারা করেছেন। এখানে বলা হচ্ছে গ্রামাঞ্চলে 10 ভাগের কম যৌথ পরিবার টিকে আছে ম্রিয়মাণ হয়ে। সাথে রয়েছে একক পরিবারে নানান রকমের সমস্যা যে বাড়ছে সেই বিষয়টি। একই সাথে পরিবারের সদস্যদের আকার 4-এর নিচে নেমে গেছে। এর সাথে রয়েছে বাজেটের খবর আসছে। বাজেট 2025-26 ন্যূনতম করের চাপ বাড়ছে। ব্যবসা বাণিজ্যে প্রবৃদ্ধির গতি কমে গেছে। এই সময় ন্যূনতম কর হার না বাড়ানোই যৌক্তিক হবে। এই বাজেটের খবরটি রয়েছে এখানে। এর পাশেই কিন্তু প্রধান উপদেষ্টার একটি খবর আমি দেখতে পাচ্ছি। তিনি বলেছেন ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে সাম্য হত্যার খবরটিও স্থান পেয়েছে দৈনিক ইত্তেফাকে। এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার যে খবরগুলো, একটু দেখে নেবার চেষ্টা করলাম। দৈনিক ইত্তেফাকের পরে আমার হাতে রয়েছে যুগান্তর। যুগান্তরের প্রথম পাতায় খবরটি শিরোনাম নির্বাচনের পথেই সমাধান, নানামুখী সংকট, রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের অভিমত। রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত 2। রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খবরটি এখানেও, সাম্য হত্যার খবরটিও রয়েছে। সাথে আরও একটি বিশেষ খবর দেখতে পাচ্ছি। শিরোনাম পাইলটের দক্ষতায় 71 যাত্রীর প্রাণ রক্ষা, আকাশে খুলে পড়ল বিমানের চাকা। দর্শক, এই ছিল আসলে মোটামুটি আজকের যে সংবাদ পত্রিকাগুলো রয়েছে, খবরের কাগজগুলো রয়েছে, সেই খবরের কাগজের প্রথম পাতার প্রধান প্রধান খবরগুলোতে একটু চোখ বুলিয়ে নিলাম। এবারে আবহাওয়ার আপডেট জানতে চাই। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36.2 এবং সর্বনিম্ন 23.0 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 29.0 এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.0 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.0। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিমলায় 22.0 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, জানছিলাম আবহাওয়ার খবরাখবর। এবারে একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এ। প্রকৃতিতে এখন গ্রীষ্ম চললেও বৃষ্টি আগমন নিয়মিতই। বর্ষাকাল আসতে আর কিছুদিন বাকি। চলে যেতে চাই বরগুনায়। সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বরগুনা জেলার সবকটি লোহার সেতু। গত বছর 14টি সেতু ধসে প্রাণ হারিয়েছেন 9 জন।
সেতুগুলোর কি পরিস্থিতি, কর্তৃপক্ষ কতটা নজরে রেখেছে, এই বিষয়ে জানবো আমাদের বরগুনার সহকর্মী আবু জাফর সালের কাছ থেকে। আবু জাফর, আপনাকে শুভ সকাল। আসলে বরগুনার সেতুর যে বিষয়টি সেটি আলাপ করছিলাম দর্শকদের সাথে। আসলে কি অবস্থা, মানে এতগুলো সেতুর যে এরকম অবস্থা হয়ে গেছে এবং এতগুলো প্রাণ চলে গেল, এরপরে এই নিয়ে সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? মানে কর্তৃপক্ষই বা কি বলছেন, মানে বিষয়টি ঠিক হবার সম্ভাবনাই বা কতটুকু, কোনো পদক্ষেপ নেওয়া হলো কিনা? নিকিতা, শুভ সকাল। আপনি যেমনটি আসলে বলছিলেন যে আসলে যে বরগুনার যে অধিকাংশ যে সেতু যেগুলো আয়রন সেতু যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে আমি আছি বরগুনার তালতলী উপজেলার পচকরালিয়া বাজারে, অর্থাৎ এই বাজার সংলগ্ন আমার পিছনে আপনি যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটিও কিন্তু আসলে এখানে কিন্তু দেখছেন যে বড় গাড়ি যাতে এখানে পারাপার না হতে পারে এবং একটি সাইনবোর্ড লাগানো আছে যে এটি একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ, একটি সাইনবোর্ড লাগানো আছে। আসলে প্রশাসনের পক্ষ থেকে এই যে সাইনবোর্ড লাগানো এ পর্যন্তই কিন্তু আসলে উদ্যোগ। যদি আপনাকে একটু তথ্য দিয়ে থাকি যে জেলায় এলজিইডি কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে ৩৬৫টি আয়রন ব্রিজ এভাবে ঝুঁকিপূর্ণ আছে, যেগুলো যদি মেরামত করতে হলে তাদের দাবি হচ্ছে যে ১৪০০ কোটি টাকা তাদের বরাদ্দ দরকার। এবং ইতিমধ্যে তারা যে এলজিইডি কর্তৃপক্ষ ১৪২টি অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজের মেরামত করা প্রয়োজন বলে এরকম একটি তারা পত্র প্রেরণ করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এবং সেখানে তারা ব্যয় ধরেছেন ৬০০ কোটি টাকা। আর আপনি যে বিষয়টি বলেছিলেন যে এর আগে কিন্তু আমতলীতে গত বছর ২২ জুন হলদি ইউনিয়নে একটি ব্রিজ ভেঙে কিন্তু ৯ জন বরযাত্রী কিন্তু নিহত হয়েছিল এবং সেই ঘটনাই কিন্তু আসলে শেষ নয়। তারপর থেকে গত এক বছরে কিন্তু আরও ১১টি আয়রন সেতু কিন্তু এভাবে আসলে ভেঙে পড়েছে। তো আসলে যেটি হচ্ছে, আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছিলেন যে আসলে প্রশাসন বা কর্তৃপক্ষের যে কি উদ্যোগ আছে, আসলে আমি যদি বলি আপনাকে যে উদ্যোগের জায়গাটা আসলে শুধু বলবো যে শুধু সাইনবোর্ড দেয়া মাত্রই, আসলে এর বাইরে কোনো উদ্যোগ আসলে আমরা দেখছি না। আমি এ বিষয়ে আসলে এলজিডি কর্তৃপক্ষ বা এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। ওনারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে ২০০৫-৬ অর্থ বছরে যে একটি প্রকল্প ছিল সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই ব্রিজগুলো করা হয়েছিল। আসলে এখন তাদের একটি অজুহাত হচ্ছে যে সেই কোনো বরাদ্দ নেই এবং এ ব্যাপারে কোনো প্রকল্প নেই। আসলে এই প্রকল্প না থাকার কারণে তারা কিন্তু এগুলো সংস্কারও করছেন না এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই সেতুগুলো এরকম ভেঙে পড়েছে, আবার কোথাও হতাহত হচ্ছে এবং এই যে ব্রিজটি আমি যেখানে আছি এটিও কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখন যে বিষয়টি হচ্ছে যে এখানে কিন্তু একপারে একটি বাজার রয়েছে, মাদ্রাসা রয়েছে, তহসিল অফিস রয়েছে, ওপারে কিন্তু একটি বালিকা বিদ্যালয় রয়েছে এবং এটি একটি বড় যাতায়াতের যে একটি আঞ্চলিক সড়ক। তার মানে হচ্ছে মানুষেরও কিন্তু কোথাও দিয়ে কিন্তু আসলে পারাপার হওয়ার মতো কোনো সুযোগ নেই, বিকল্প রাস্তা নেই, যার কারণে এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়েই কিন্তু মানুষের পারাপার হতে হচ্ছে। এবং আরও যে বিষয়টি হচ্ছে যে অনেক জায়গায় কিন্তু আসলে যারা স্কুলের ছেলেমেয়েরা রয়েছে এবং যে জায়গাটায় ভেঙে পড়েছে সেখানে স্থানীয়রা কিন্তু কাঠ বাঁশ তক্তা দিয়ে কোনো রকম কিন্তু তারা নিজস্ব প্রক্রিয়ায় কিন্তু ব্যবস্থা করে তারপর তারা পারাপার হচ্ছে। আসলে স্থানীয়দের দাবি হচ্ছে যে তারা অর্থাৎ আর কোনো হতাহত আর কোনো নিহত তারা দেখতে চান না, অর্থাৎ এগুলো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার আগেই যেন এগুলো আসলে মেরামত বা নতুন করে নির্মাণ করা হয়। এই হচ্ছে বরগুনা থেকে সর্বশেষ। নিকিতা। জি আবু জাফর, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে আবু জাফর যুক্ত হয়েছিলেন। এবারে আসলে একটু মেহেরপুরে যেতে চাই, আমের বাজারের খবর জানতে চাইবো, কারণ আপনারা জানেন মধু মাস চলছে এবং এই সময়টিতে আসলে আমের খবর জানার জন্য আগ্রহ থাকেন অনেকেই। মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। শুভ সকাল আপনাকে। আসলে মানে কি বলবো যে এই সময়টাতে সবসময় আমার লিচুর খবরটা সবাই জানতে চায়, আর মেহেরপুর আর সাতক্ষীরার আম না খেলে আম প্রেমীরা আমার মনে হয় না যে স্বস্তি পাবে। তো সেই ক্ষেত্রে জানতে চাই যে কি অবস্থা, মৌসুমের শুরুর আম কেমন দেখছেন, ফলন বাজারে আসলো কিনা, কবে নাগাদ আরও আসবে, এবং একই সাথে হিমসাগরের খবরও জানতে চাই। শুভ সকাল নিকিতা। আপনি যেমনটি বলছিলেন যে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস জুড়ে কিন্তু
মধু মাস বলা হয় এবং এই মধু মাসে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসে, বিভিন্ন ধরনের ফল বাজারে আসে। তার মধ্যে অন্যতম আপনি যেটি বললেন যে আম ও লিচু, এবং সেই আম লিচু মেহেরপুরের ইতিমধ্যেই কিন্তু সংগ্রহ শুরু হয়ে গেছে। কারণ এই মাসের 15 তারিখ থেকে যে গুটি এবং বোম্বাই জাতের যে আমটি রয়েছে সেই আমটি সংগ্রহের মাধ্যমেই আম সংগ্রহ শুরু হয়েছে। আর আপনি হিমসাগর জাতের আমটির যেটি কথাটা বলছিলেন, কারণ হিমসাগর আমটি কিন্তু অত্যন্ত সুস্বাদু মেহেরপুরের, এবং এটি কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। এবছরও চায়না থেকে একটি বড় দল এসেছিল এই হিমসাগর আমটি নেওয়ার জন্য, এবং এই সব ঠিক থাকলে এই মাসেই কিন্তু হিমসাগর আমটিও চায়নাতে যাবে বলে কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন। তবে আমাদের যে হিমসাগর আমটি যেটি হারভেস্ট সেটি কিন্তু 22 তারিখ পর্যন্ত ভোক্তাদের অপেক্ষা করার কথা ছিল, কিন্তু আমরা বাগানে এসে যেটি দেখছি যে বাগান থেকেই পাকা আম, অনেক পাকা আম গাছ থেকে পড়তে শুরু করেছে। অর্থাৎ বলা যায় যে এবার একটু আগেই হিমসাগর আমটি পাকতে শুরু করেছে। এই বিষয়ে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে বৈরী আবহাওয়া যেটি সেই কারণে এবার আমের মুকুল একটু আগে এসেছিল এবং আমগুলো আগে পাকতে শুরু করেছে। তো কৃষকরা যেটি শঙ্কার মধ্যে রয়েছে, যদি আমটাকে অপেক্ষা করে তাহলে কিন্তু অনেক আমই ঝরে পড়ে যাবে, সেক্ষেত্রে একটা বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। তো এই বিষয়টা নিয়ে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম। যদি পাকতে শুরু করে তাহলে জেলা প্রশাসনের মাধ্যমে সেই বাগান থেকে আম সংগ্রহ করতে পারে। আর আমের ফলন কিন্তু এবার যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি হয়নি, কারণ আমি গাছে প্রচুর পরিমাণ মুকুল এসেছিল, বাট সেই পরিমাণ আম বাগানে আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল মেহেরপুরের আম ও লিচুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম আমের খবর। এবারে আসলে আজকের দিনে যাদের জন্মদিন তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, শুভ জন্মদিন, এবং একই সাথে দেখে নিতে চাইব পৃথিবী জুড়ে বিখ্যাত কাদের জন্মদিন আজকে। 1749 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক এডওয়ার্ড জেনার। তিনি গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ, যা পৃথিবীর প্রথম ভ্যাকসিন। জেনারকে প্রায়শ রোগ প্রতিরোধ বিদ্যার জনক বলা হয়। এটিও বলা হয় তিনি অন্য যে কারো থেকে বেশি মানুষের প্রাণ রক্ষা করেছেন। জীবশাস্ত্রে তিনিই প্রথম কোকিল পাখির ব্রুড পরজীবিতা বিশ্লেষণ করেন। 2002 সালে জেনারকে 100 গ্রেট ব্রিটেন্সের তালিকায় স্থান দেয় বিবিসি। 1936 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ডেনিস লি হপার। 1954 সালে টেলিভিশনে কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। রেবেল উইদাউট আ কজ ও জায়ান্ট এবং গানফাইট অ্যাট দ্য ওকে কোরাল চলচ্চিত্রে অভিনয় করেন। 1969 সালে ইজি রাইডার চলচ্চিত্র দিয়ে হপারের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। হপার প্রথম কর্মবিভাগে একটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন এবং ফন্টা ও সাউদার্নের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমিক পুরস্কারের মনোনয়ন লাভ করেন। 1951 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস। তিনি 1980 সালে আহাত নামে একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে মুকার, সালে তারান্নুম, মেহফিল এবং সালে নাওয়াবের মতো অনেক হিট গান রেকর্ড করেন। এরপর বহু হিন্দি ছবিতে প্লেব্যাক গান করেন। 2006 সালে পঙ্কজ উদাস ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন। দর্শক, এই ছিল আজকের সকাল 24-এ। গতকাল কিন্তু রাজধানীতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হয়েছে, বৃষ্টির স্বস্তি তো কিছুটা ছিল, এবং আজকের আবহাওয়ার তথ্য কিন্তু বলছে যে দেশ জুড়ে বেশ কয়েকটি বিভাগের কথা কিন্তু বলা হয়েছে যে সেখানে বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টির আনন্দ তো থাকবেই, কিন্তু বাড়ি থেকে আপনারা যখন বের হবেন তখন নিশ্চয়ই সতর্কতা অবলম্বন করেই বাড়ি থেকে বের হবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।